শহীদ পরিবার যারা এখানে অবদান রাখছে তাদেরকে না দিয়ে উনি প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্রদেরকে বসিয়ে দিয়েছেন, যেখানে তারা যাতা বিহেভ করতেছেন। চাঁদাবাজি এখন ওপেন হয়ে গেছে, রাস্তায় চলা যায় না। আপনি ড্রেস আপ দেখেন না, আপনি আসিফ সাহেবের ড্রেস আপ দেখেন। উনি যখন ডিবি অফিস থেকে বেরোলেন তো ওনার পায়ের স্যান্ডেল রাখতে কত দাবি ছিলেন, আর এখন উনি যে কেস করে আর্মিদের সাথে, আর্মিরা ওনাকে সম্মান জানায়, রাষ্ট্রীয় প্রোটোকল দেয়, ওনার অ্যাটিটিউডটা দেখেন। আপনি পদ দেওয়ার এই বিতর্কটা আজকে সৃষ্টি করলেন, এই পদত্যাগের বিতর্কটা আজকে যে মানুষকে সাফারিং করাইলেন, এইটা কি ইশরাক সাহেব বিএনপি করেছেন? আপনারা করেছেন। আপনারা বিএনপির সাথে খেলতে গিয়েছিলেন। আমার একমাত্র সবচেয়ে গর্বের সম্পদ চট্টগ্রাম বন্দর, যেটা আমরা ভয়ে থাকি যে কোনো নামে বিদেশি শত্রুরা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারে, সেটাকে আপনি বিদেশের হাতে তুলে দিবেন। কাদের হাতে তুলে দিবেন? যারা ওই ইসরায়েলে আমার ভাইকে হত্যা করছে নির্বিচারে, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে টাকা দেয় তাদেরকে আপনি দিচ্ছেন। আর এই দেশে কি করছেন? আমাদের এই মুসলিম ধর্মপ্রিয় ভাই বোনদেরকে আপনার রাস্তায় নামিয়ে রাখছেন এই ইসরায়েলের বিরুদ্ধে। এই যে আপনার দ্বিমুখী ভাব, আপনি ক্ষমতা পদত্যাগ করবেন না, হিসাব আপনি খবর অবশ্য দিল। আর এইসব কথা যখনই কেউ বলবে আপনি 111 কেউ ঘৃণা করেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। এ যাবৎ যদি বাংলাদেশে কোনো জনপ্রিয় সরকার থাকে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, 111 সরকার। আপনি আজকে হাতির জিন কে এত সুন্দর পরিপাটি করে গঠন করে দিয়ে গেছে, প্রকাশ করে দিয়ে গেছে, কেন এটা কন্ট্রোল করে? এটা 111 সরকার। আজকে 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন আপনি যত গালি গালাজ করেন না কেন, তারা যে সিস্টেম যেভাবে যা যা বলেছে, যেভাবে মানুষের যতটা নিরাপত্তা দেওয়ার কথা ছিল, হ্যাঁ আর্মিরা অনেক ব্যবসায়ীকে ধরে মাইরা টাকা নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, সেটা যদি তারা কন্ট্রোল করতে পারতেন ফেস হয়ে যেতেন। কিন্তু 111 এখন মানুষ কেন চাচ্ছে? আমরা যে ডক্টর ইউনূস সাহেবকে এখানে আসছি, শেখ হাসিনা যেসব কথা বলছে ভবিষ্যৎবাণী, সেটার দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এদের প্রতি আমাদের কেন বিশ্বাস থাকবে? কারণ আপনি করিডোর দিয়ে দিচ্ছেন, আপনি বন্দর দিয়ে দিচ্ছেন, আপনি এলএনজি গ্যাস আপনি আমার দেশে উৎপাদন করার চেষ্টা করেন, তা না করে বিদেশ থেকে রপ্তানি করতেছেন। দ্যাট মিন টু ডিপেন্ডিং। আমার মাটির নিচের যে সম্পদ, ওটা যদি উত্তোলন করে বিক্রি ব্যবহার না করতে পারি, এটা তো কোনো মূল্যই নাই। আপনারা এত বড় জ্ঞানী, সারা পৃথিবী চালান, টেকনোলজিটা নিয়ে আসেন, টেকনোলজির লোক নিয়ে আসেন, এইখান থেকে না খেয়ে থাকবো কিন্তু উৎপাদন করে খাবো। আজকে গ্রামীণ ব্যাংকের একটা কথা বলি, 44 বছর ধরে আছেন, আপনি মানুষকে হাউস লোন দেন, টিনের ঘর করার জন্য, গরু কেনার দেন, কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যখন ইন্ডিয়া ওই গরু বন্ধ করে দিচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ। এই যে কুরবানি হবে আজ থেকে 1 সপ্তাহ পরে, ইন্ডিয়ার একটা গরুর কিন্তু আমাদের দরকার হবে না। সেখানে কি গ্রামীণের যে একদম রুট পর্যায়ে যে গ্রামীণ সাবস্ক্রাইবার আছে, গ্রামীণ ব্যাংকের মেম্বার আছে, তারা কি ইউনিভার্সিটি বাস থেকে 20 বছর আগে অ্যাটলিস্ট দিতে পারতেন না? এবং এই ইউনূস, ডক্টর ইউনূস সাহেব সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কার্ড এই ফ্যাসিস্ট সরকারের, শেখ হাসিনা। এই ডক্টর ইউনূস সাহেবের আমি সাক্ষী, ছোটবেলা তার ফোন তাকিয়ে দেখতাম, ইনকামিং ফোন আসলে 7 টাকা দিতে হয়তো, আউটগোয়িং 12 টাকা। আপনি বলেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা? আমি ফ্যাসিস্টকে ফ্যাসিস্টই বলবো, কিন্তু তার কিছু গুণাবলী আপনাদের আনতে হবে, নয় আমরা ভুলে যাবো। এই ফ্যাসিস্টের আমলে যখন নাসির খান মন্ত্রী হলো, তখন আমি 50 পয়সা দামের এই ফোন ব্যবহার করা শিখলাম। আপনার সাথে যে অনলাইনে কথাটা বলতেছি, এটা কার অবদান? এই ফ্যাসিস্টের আমলে। তাহলে এই যে ইউনূস সাহেব যে আজকে 9 মাসের উপরে ক্ষমতায় আছেন, না এটা তো যুগের সাথে পরিবর্তন। না যে আমি যে কথা বলছি আপনার সাথে, ক্ষমতায় আছেন, আমাদের কি এইরকম দৃষ্টান্তমূলক একটা দেখা গেছে? শীতের সময় শস্য শাকসবজি উৎপাদন হবে, আপনারা যদি বিক্রি না হয়, কৃষক রাস্তায় ফেলে দেয়, হাটে নিয়ে যায়, যখন বিক্রি না করতে পারে ওটা। আর আগে তো আমি নিজে সবজি বিক্রি করে লেখাপড়া করছি, তো ওটা বাড়িতে নিয়ে যেতাম না, কারণ বাড়িতে নিয়ে যে কষ্ট খাওয়া গরুকে রাস্তায় রেখে যেতাম। এখনো কৃষক অনেকে রাগ করে রেখে যায়, কারণ এখন সার অনেক বেশি খরচ করতে হয়, আগে তো সার খরচ করতে হতো না। সেটার ক্রেডিট নেওয়ার কিছু নাই, সেটাকে ধরে রাখার বিষয় ছিল। এখন আপনি সবজির বাজারে যান না কেন, এখন আপনি এখন যে চাল, যে ধান হচ্ছে, আমি ফ্যাসিস্টের প্রশংসা করতেছি, আমি আপনাদেরকে মনে করে দেই, এই ধান কাটা, ধান আমাদের যারা নদী এলাকা, আমরা নিম্ন এলাকার লোকজন যারা, এই ধান কাটার সময় বৃষ্টি সমস্ত ধান জলে চলে যেত, আমরা হাহাকার করতাম। এই যে আধুনিক মেশিন ধান কাটা, উনি এইরকম একটা ইন্ট্রোডাকশন দেখা যে ইয়াং ছেলেদের, উনি যে আদম ব্যাপারে লাইসেন্স দিচ্ছে, এই লাইসেন্সটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? উনি কি আমাদের দেশের যে আসিফ সাহেবদের মতো যারা এই শহীদ পরিবার যারা এখানে অবদান রাখছে, তাদেরকে না দিয়ে উনি প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্রদেরকে বসিয়ে দিয়েছেন, যেখানে তারা যাতা বিহেভ করতেছেন। চাঁদাবাজি এখন ওপেন হয়ে গেছে, রাস্তায় চলা যায় না। আপনি ড্রেস আপ দেখেন না, আপনি আসিফ সাহেবের ড্রেস আপ দেখেন। উনি যখন ডিবি অফিস থেকে বেরোলেন
তো ওনার পায়ের স্যান্ডেল রাখতে কত দাবি ছিলেন, আর এখন উনি যে কেস করে আর্মিদের সাথে, আর্মিরা ওনাকে সম্মান জানায়, রাষ্ট্রীয় প্রোটোকল দেয়, ওনার অ্যাটিটিউডটা দেখেন। আমি ব্যারিস্টারে মাস্টার অফিসার, আমার ছোট ভাই ব্যারিস্টার আপনাদের বিয়েতে গিয়েছিলেন, আমার ভাই ইঞ্জিনিয়ার, বোন অ্যাডভোকেট, বোন ভাই বড় অফিসার, সবাই এডুকেটেড, কিন্তু অহংকার করতে আমরা কথা বলি না। কারণ এই দেশকে আপনার সেবা করতে হলে এই দেশের সবচেয়ে যে অসহায় লোকটা, সেই লোকটার সাথে আমাদেরকে মিলিয়ে কথা বলতে হবে। কিন্তু ওনারা এগুলা করেন। হ্যাঁ, এখন নাহিদ সাহেব বলতেছেন 111 কে ভারত থেকে আসবে না, বাংলাদেশের লোক করবে। আপনাদের ব্যর্থতার জন্য তো 111 হচ্ছে। এখনো মানুষের হৃদয় থেকে 100% ডক্টর ইউনূসকে ভালোবাসে এবং শুভকামনা করে যে উনি সুন্দরভাবে দেশটা চালাবে। কিন্তু কোথায় আজকে ডক্টর রেজওয়ানা সাহেব ম্যাডাম কত লেকচার দিতেন, কত ভাই আপনি পাবলিক ইন্টারেস্ট এডুকেশন করেছেন, আজকে একটা খাল উদ্বোধন করে আপনি দেখান যে খালটা, উনি খাল উদ্বোধন লাল গালিচা নিয়ে। আমরা লজ্জিত। এবং যে ছেলেটা লাল গালিচা দিয়েছে তাকে মেয়র বানাচ্ছে। ইশরাকের প্রবলেমটা কোথায়? ইসলাম ইলেকশন করেছে, জনগণের সাথে মিশে। আপনার কেন বিএনপির সাথে আপনার দ্বন্দ্বে যাওয়া দরকার ছিল? বিএনপি কি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা নাই? বিএনপির নেতাকর্মীরা কি মারা যায় নাই? বিএনপির নেতাকর্মীরা কি মামলা মোকদ্দমা এখন পর্যন্ত তারা সাফারিং করতেছে না? বিএনপির যে নেতাকর্মীদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকেরা কি এই 16 বছর আগে দখল করে এজিবিস তাদের ফারাস্ট বডি বানায় নাই? সংক্ষেপ করবেন। এইটাই সংকেত যে তাদেরকে ইশরাকের যে নাটকটা বাই হুক আর কুক যেভাবে আসুক না কেন একটা কোর্ট ডিসিশন দিচ্ছে। আপনি একটা অনির্বাচিত লোক, তাকে কেউ চিনে না, জানে না। এটা তো গতকালকেই তো মনে হয় বলেছে যে মানে জোর করে এনেছে, মানে এনসিপির একজন বলেছে যে জজকে নাকি হুমকি দিয়ে এনেছে। আমি সেই প্রসঙ্গে যাব না, আমি একটা স্বাভাবিক প্রসঙ্গে আসতেছি। এই জজকে হুমকি ধমকির কথা কেন আসবে? কেন আপনি কোর্টকে বিতর্ক করবেন? আপনি যেখানে নর্থ সিটি কর্পোরেশনে একজনকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দিলেন, তার কি যোগ্যতা, তার কি পরিচয়? সে যদি পেতে পারে, আর একজন মেয়র সাহেবের ছিল ঢাকার মধ্যে একজন পপুলার মেয়র এবং জনপ্রিয় নেতা ছিল, একজন বীর মুক্তিযোদ্ধা, তার ছেলে ইয়াং ছেলে ইঞ্জিনিয়ার ইলেকশন করেছে, জনগণ তাকে ভোট দিতে চেয়েছিল, ভোট দিতে পারে নাই। যেভাবে হোক তাকে কোর্টের অর্ডার আছে, তাকে শপথ পাইতে আপনার বাধাটা কোথায়? আপনি পদত্যাগ এই বিতর্কটা আজকে সৃষ্টি করলেন, এই পদত্যাগের বিতর্কটা আজকে যে মানুষকে সাফারিং করাইলেন, এইটা কি ইশরাক সাহেব বিএনপি করেছেন? আপনারা করেছেন। আপনারা বিএনপির সাথে খেলতে গিয়েছিলেন। সমস্যা হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে আপনাকে শেষ করবো। এটা হলো ইরাকের সময় ওই যে ছোট পত্রিকা বেরোত, দিন অথবা অন্য একটা পত্রিকা, একটা গল্প শুনেছিলাম। গল্পটা হচ্ছে সমুদ্র পাড়ে এক কি বলে যে আপনার যাচ্ছে, এই সিংহ যাচ্ছে, যার সাথে দেখা হয় তাকেই বলে, এই বলতো এই যে বন সমুদ্রের পাড়া সেটা রাজাকেরা। তো শিয়াল থেকে আরম্ভ করে বাঘ ভাল্লুক যারা সবাই বলে, হুজুর আপনি সারা রাজাকেরা। এখন একটা হাতি সমুদ্রের পাড়ে একটা গাছ বেশি আসছে, কলা গাছ ওটা খাচ্ছে। তো বারবার যে ওটাকে বলতেছে, ও শুনে না। তারপরে যখন খায় ওই মুখের সামনে গেছে, যে বলে, এই হাতি বলতো এই বনের রাজাকেরা, তুই যে এই কলা গাছ খাচ্ছস। হাতি রাগ করে সুর একটা পেঁচতে মারছে একটা আচার সিংহ। সিংহ উঠে বলতেছে, কইবে না আসার দিলা কেন? কথাটা বুঝতে পারছেন? কইবে না মানে আমাকে রাজা বলবে না, ঠিক আছে, আসার দিলা কেন আমাকে? আসার দেওয়ার দরকারটা ছিল কি? এখন এনসিপি সমস্যাটা এই জায়গায়। এর এই জালালপুর থেকে আরম্ভ করে ওই গাজীপুর গেছে, ওইখানে আপনি কি ইউনিভার্সিটি ছিল, কলেজ ছিল, আপনি ডাকাতি করতে গেছিলেন, পাবলিক এলাকার পাবলিক বিরক্ত ধরে পিটাইছে। আমি তো প্রথমেই বলছি যখন ইউনিভার্সিটি কলেজ ছিল, এই যে মানুষের জ্বালা উপরা এর অন্তরালে আপনারা মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা আদায় করার চেষ্টা করছেন, মানুষকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছেন। আপনি এনসিপি কিভাবে ক্ষমতায় আসবেন? ক্ষমতায় আসতে গেলে তো ওই 5 স্টার হোটেলে ইফতার বাড়ি করে আসতে পারবেন না। ক্ষমতায় আসতে গেলে মানুষের মন জয় করতে গেলে আপনি বিশাল লাল গালিচে যে সম্মেলন করবেন, যেখানে হাজার হাজার কোটি টাকা, সেটা ক্ষমতায় আসতে হবে স্বাভাবিক হতে হবে। আপনি 1971 সালের দিকে একটু তাকান, তখন যারা মুক্তিযুদ্ধে এই যে আমার স্যারেরা আছেন তাদের ড্রেস আপের দিকে তাকান, তারাও একটা কম দামে পাঞ্জাবি পরে মাথার চুল এলোমেলো এই নিয়ে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরতেন। তারা আজকে যে টক শো করতেছেন তাদের দায়বদ্ধতা থেকে করতেছেন। আমরা তো এনসিপির কাছে এটা আশা করেছিলাম যে তোমরা এই যুগের ছেলেরা, এই ডিজিটাল যুগের ছেলেরা, তোমরা নেতৃত্ব দিচ্ছ, তোমাদের কথাবার্তা ভাষা এত সুন্দর, এত পরিপাটি, এত জ্ঞান করব, তোমরা মানুষের সাথে মিশে যাও। আমরা তোমাদের, ওরা কোন লোকটাকে ডাকছে বলেন? কোন একটা ভালো মানুষকে ডেকে ওরা নিয়ে আসছেন? ওনারা বলছে কি 18 ইয়ার্স থেকে 16 ইয়ার্স আপনার এই ভোটার বানাইতে হবে। যে লোক 16 ইয়ার্স ভোটার বানাতে চায় সেই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো, এটা আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যে উনি কখনোই ক্ষমতা ছাড়বেন না। যখন জনগণ খেতে যাবে,
জনগণ বুঝবে, তারপর উনি বাধ্য হবেন। কারণ ক্ষমতায় ছাড়লে আসার সাথে সাথে ওই আদম ব্যাপারে লাইসেন্স দিতেন না, আসার সাথে সাথে ওই আপনি ইউনিভার্সিটি অন্যায় ভাবে করতেন না, ওই আসার সাথে সাথে জনগণকে এমন ভাবে বুঝাতেন না যে আমাদের বন্দর দিয়ে দিতে হবে। বন্দর এতদিন চলে নাই, ব্রিটিশ আমল থেকে চলে নাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চলে নাই। আপনি সক্ষমতা বাড়ান, নৌবাহিনীকে ইনভলভ করেন, সেনাবাহিনীকে ইনভলভ করেন, আমাদের জওয়ানদেরকে ট্রেন আপ করেন, তারা অত্যাধিক সারা পৃথিবীতে যদি শান্তির মিশন তারা পরিচালনা করতে পারে। আমার একমাত্র সবচেয়ে গর্বের সম্পদ চট্টগ্রাম বন্দর, যেটা আমরা ভয়ে থাকি যে কোনো সময় বিদেশি শত্রুরা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারে, সেটাকে আপনি বিদেশের হাতে তুলে দিবেন। কাদের হাতে তুলে দিবেন? যারা ওই ইসরায়েলে আমার ভাইকে হত্যা করছে নির্বিচারে, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে টাকা দেয়, তাদেরকে আপনি দিচ্ছেন। আর এই দেশে কি করছেন? আমাদের এই মুসলিম ধর্মপ্রিয় ভাই বোনদেরকে আপনার রাস্তায় নামিয়ে রাখছেন এই ইসরায়েলের বিরুদ্ধে। এই যে আপনার দ্বিমুখী ভাব, আপনি ক্ষমতা পদত্যাগ করবেন, নাইট সাহেব আপনাকে পরামর্শ দিল। আর এইসব কথা যখনই কেউ বলবে, আপনি 111 কেউ ঘৃণা করেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 111 সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটে আছে যে ভাই আমরা 111 ভালো ছিলাম। ধন্যবাদ আপনাকে।